Hello everyone, I'm Azaz Sharir welcoming you all from Lisbon, Portugal. Welcome to my channel Indigo Podcast. আর আজকের যে কন্টেন্ট সেই কন্টেন্টের মূল টপিকটা হলো IELTS Academic। তো IELTS খুবই ইম্পর্ট্যান্ট একটা ইস্যু, যেটা হলো স্টুডেন্টসরা যখন আপনার মাস্টার্স করতে আপনার English specific country like আপনার US, Canada, US স্পেসিফিকলি আপনার টোফেলটা লাগে সেটা আলাদা বিষয়, বাট কমনওয়েলথ কান্ট্রি যেমন আপনার কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ঠিক আছে, আয়ারল্যান্ড, তারপর হলো আপনার ইংল্যান্ড, হ্যাঁ, এই সকল কান্ট্রি এবং ইউরোপের যেটা হলো ম্যাক্সিমাম কান্ট্রিতে মাস্টার্সের জন্য IELTS একটা বা IELTS একাডেমিক হলো একটা মুখ্য রিকোয়ারমেন্ট। যে এই রিকোয়ারমেন্টটা আপনি যদি ফুলফিল করতে পারেন তাহলে হলো আপনার ইউনিভার্সিটিতে আপনি অ্যাডমিশন নিতে পারবেন বা আপনাকে যোগ্য বলিয়া বিবেচিত করিবে, ঠিক আছে। তো এখন এই যে IELTS এর যে ইস্যুটা, এই IELTS আপনার যদি মাস্টার্সের স্টুডেন্ট হিসেবে আপনি বাংলাদেশ থেকে আপনি প্রিপারেশন নিচ্ছেন, আপনি একজন প্রসপেক্টিভ স্টুডেন্ট যে আপনার ওভারসিজ স্টাডিজের জন্য বিদেশে আসবে এবং এখানে তার লাইফ সেটেল করতে চায়, ঠিক আছে, বা এখানে বসবাস করতে চায়, তো তিনি স্টুডেন্ট হিসেবে বা স্টুডেন্টের মাধ্যমটাকে বেছে নিয়ে সে মাস্টার্স করতে আপনার বিদেশে আসবে, তার জন্য IELTS খুব ইম্পর্টেন্ট। ইদার ইউ গো টু সুইডেন, ইউ গো টু নরওয়ে, ইউ গো টু এনি আদার কান্ট্রি, মাস্টার্স যখন আপনি করতে চাচ্ছেন, আনলেস আপনি মেডিকেল প্রফেশন থেকে বিলং করেন অথবা IT প্রফেশন থেকে বিলং করেন, ঠিক আছে, বা আপনার ব্যাকগ্রাউন্ড মেডিকেল অথবা IT প্রফেশন, তাহলে আপনাকে মোরলেস কিন্তু IELTS এর একটা ন্যূনতম 6.5 ব্যান্ড স্কোরের এক্সাম দিয়ে হলেও কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হচ্ছে ইউনিভার্সিটির জন্য, ঠিক আছে। তবে এটা আপনার কান্ট্রি টু কান্ট্রি, প্রোগ্রাম টু প্রোগ্রাম ভ্যারি করে, তবে মোস্ট অফ দ্য কেসেসে আপনার কিন্তু যেটা হলো IELTS আপনার অবশ্যই লাগে। এখন এই IELTS এ, ঠিক আছে, আপনার কি কি পার্ট থাকে? IELTS এ থাকে 4টা পার্ট। প্রথমত লিসেনিং, স্পিকিং, রিডিং অ্যান্ড রাইটিং, ঠিক আছে। এই যে 4টা পার্ট, হ্যাঁ, এই 4টা পার্টের আপনার কতগুলো কোয়েশ্চেনে বা কিভাবে এটা বিভক্ত থাকে। যেমন আপনার লিসেনিংয়ে হলো আপনার 4টা সেকশন থাকে, 40টা কোয়েশ্চেন থাকে, ঠিক আছে। মানে লিসেনিং যেটাতে আপনি শুনবেন, আপনাকে একটি মাইক্রোফোন দিয়ে দেওয়া হবে, মাইক্রোফোনে কারো কনভারসেশন শুনবেন, ঠিক আছে। সেটা হতে পারে আপনার ব্রিটিশ অ্যাকসেন্টে, সেটা হতে পারে আমেরিকান অ্যাকসেন্টে, সেটা ইভেন হতে পারে অস্ট্রেলিয়ান অ্যাকসেন্টে, হোয়াট এভার অ্যাকসেন্ট ইট ইজ। মানে আপনি কি তাদের অ্যাকসেন্ট শুনে আপনি কি মূল বিষয়টা কি বুঝতে পারছেন নাকি, সেটাই হলো এটা আপনার জাজ করা, ঠিক আছে। তো এটাতে আপনি পাবেন 30 মিনিটস। এরপর থাকে আপনার রিডিংয়ে আপনাকে 3টা প্যাসেজ দেওয়া হবে, 3টা প্যাসেজ বা যেটাকে আপনার কম্প্রিহেনশন বলে, ঠিক আছে। এই 3টা প্যাসেজ থেকে আপনার যেটা হলো 40টা কোয়েশ্চেন আপনাকে অ্যান্সার করতে হবে, তাও আপনার 60 মিনিটসের মধ্যে আপনার অ্যান্সার করতে হবে। তো তাহলে আপনার রিডিং পার্টটা শেষ হলো। এরপর থাকে রাইটিংয়ে আপনার 2টা টাস্ক থাকে। একটা টাস্ক হলো যে আপনাকে একটা ডেটা ডেসক্রাইব করতে হবে বা এটার সামারি বলতে হবে। একটা আপনাকে অ্যানালিটিক্যাল একটা ডেটা দিয়ে দেওয়া হলো বা আপনাকে কোনো একটা প্যাসেজ দিয়ে দেওয়া হলো যেখানে একটা অ্যানালিটিক্স যেটা হলো বর্ণনা করা হচ্ছে, সেটার সামারি কোন সাল থেকে কোন সাল পর্যন্ত কি কি ঘটেছে ইত্যাদি, সেটা আপনি সামারি কতটুকু বুঝেছেন সেটা আপনাকে ডেসক্রাইব করতে হবে এবং এই একই অংশে আপনার একটি এসে লিখতে হবে, ঠিক আছে। আপনাকে হয়তো একটা টপিক দিয়ে দিবে, সেই টপিকের উপর আপনাকে একটা এসে আপনাকে লিখতে হবে, সেটার জন্য আপনার টাইম থাকবে সেম 60 মিনিটস, ঠিক আছে। আর অতঃপর ফাইনালি যেটা থাকে সেটা হলো স্পিকিং, আপনি কতটুকু বলতে পারেন, ঠিক আছে। তো স্পিকিংয়ের ক্ষেত্রে আপনার যেটা হলো পার্ট 1 থাকবে ধরেন ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, আর পার্ট 2 থাকতে পারে হলো ডিসকাশন। তো এই দুটো পার্ট মিলে আপনার 11 থেকে 14 মিনিট বা 15 মিনিটের মতো আপনি ধরে নিতে পারেন যে আপনার বড় জোর এটা নিয়ে আপনার সাথে যিনি হলো আপনার কাউন্টার পার্টে বসে থাকবেন অর্থাৎ আপনার এক্সামিনার, তিনি আপনার সাথে এই কনভারসেশনটা করবেন রেকর্ডার অন করে, যাতে করে পরবর্তীতে অন্য কোনো এক্সামিনার এটাকে যেন রিভেরিফাই করতে পারে, ঠিক আছে, যে তার যে মার্কিংটা হয়েছে, মানে আপনার যে মার্কিংটা হয়েছে সেই মার্কিংটা সঠিকভাবে হয়েছে কিনা, ঠিক আছে। তো এখন যেটা এই IELTS এর যে প্রিপারেশনটা, এই IELTS এর প্রিপারেশনের ক্ষেত্রে প্রিপারেশন তো একটা দিকে, বাট এটা এক্সাম দেওয়ার কিন্তু আপনার 2টা মোড আছে। একটা হলো CBT আর একটা হলো PBT। CBT কি? কম্পিউটার বেসড টেস্ট, আর
পিবিটি হচ্ছে হলো পেপার বেসড টেস্ট, ঠিক আছে? তো আপনি কোনটা চুজ করবেন? আপনি কি সিবিটি চুজ করবেন নাকি আপনি পেপার বেসড টেস্ট বা পিবিটি আপনি চুজ করবেন? এখন এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার উপরে। আপনি যদি কম্পিউটারে আপনি যদি খুব বেশি দক্ষ হয়ে থাকেন, আপনার যদি হাতের টাইপিং স্পিড আপনার যদি অনেক ভালো থাকে, ঠিক আছে, তাহলে আমি সাজেস্ট করব আপনি সিবিটিটা চুজ করেন। সিবিটিটা চুজ করার একটা মুখ্য রিজন হচ্ছে হলো যে আপনার হাতের লেখা অনেক সময় যিনি এক্সামিনার থাকেন তিনি হয়তো বা বুঝতে নাও পারেন, ঠিক আছে? বা আপনি যদি কলম দিয়ে আপনি লিখে থাকেন এবং আপনি যদি বারবার কাটাকাটি করেন, ঠিক আছে, তাহলে সেটা হয় কি দেখতেও আপনার সুন্দর দেখায় না, এবং আপনার মনে করেন যে এটা মানে আপনার যিনি রিডার তার জন্য পড়তে অসুবিধা হয়। অথবা আপনি পেন্সিল দিয়ে লিখছেন, আপনি পেপার বেসড এক্সামে আপনি কলম ইউজ করার জায়গায় পেন্সিল দিয়ে লিখছেন। এখন হতে পারে এমন একটা ব্যাপার যে আপনি প্রশ্নটা পড়েছেন একরকম, উত্তর বুঝেছেন আরেক রকম, লিখেছেন সেটা, হ্যাঁ, পরবর্তীতে হঠাৎ করে আপনার মনে পড়লো আরে না এটার তো প্রশ্ন এরকম না, কারণ আমি পরবর্তী যে প্রশ্নগুলো আমি স্ক্রিনিং করে যাচ্ছি তখন দেখলাম যে না এই উত্তর তো এই প্রশ্নের সাথে যায়, এই উত্তর তো এই প্রশ্নের সাথে যায় না। তো তখন আপনাকে আবার ইরেজার দিয়ে, ঠিক আছে, আপনাকে পুরোটা মুছতে হবে। মুছলে পেপারের আপনি বুঝতে পারছেন যে কি অবস্থাটা হয় এবং দেখতে কতটা আপনার বিদঘুটে লাগতে পারে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে যাদের ধরেন আপনার হাতের টাইপিং স্পিড ভালো আছে, যারা টাইপিংয়ে এক্সপার্ট, ঠিক আছে, আমি সাজেস্ট করব যে কম্পিউটার বেসড টেস্টটা দেওয়ার রিজনটা হচ্ছে কম্পিউটার বেসড টেস্টে আপনি একবারে কোনো কিছু ডিলিট করতে চাইলে সেটাকে আপনি জাস্ট সিলেক্ট করে আপনি ডিলিট করে দিতে পারেন, ঠিক আছে? আর হ্যাঁ, অফকোর্স আপনার ওখানে কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে যেরকম আপনার কোনো বানান ভুল হলে সেটা ভুল দেখাবে, নিচে আপনার রেড ডট দেখাবে যে না এই বানানটা ভুল হয়েছে, এটা কারেক্ট করে নেন, এই অপশনটা আপনার থাকবে না। কিন্তু তারপরেও আপনি আপনার লেখাটা শ্রুতিমধুর হবে, আপনার লেখাটা পড়ে যিনি রিডার তিনি বুঝতে পারবে। অনেক সময় হয় যে আপনার রাইটারের যে লেখা মানে লেখকের যে লেখা সেই লেখাটা বুঝতে অনেক কষ্ট হয়। এক একজনের হাতের লেখার প্যাটার্ন এক এক রকম, কারোটা বোঝা যায় কারোটা বোঝা যায় না। বোঝা যায় না বলেই কিন্তু আইএলস স্কোর খারাপ হয়, ঠিক আছে? 5-এর নিচে স্কোর আসে। তো এই যে 5-এর নিচে যে স্কোরটা আসছে বা 5.5 এইরকম একটা মানে মোরলেস একটা অ্যাভারেজ একটা স্কোর যে নিয়ে আসছে, যেটা দিয়ে আসলে আপনি কোনো অ্যাডমিশন আপনি দাঁড়াইতেও পারবেন না, ঠিক আছে, যে বিদেশে মাস্টার্সের জন্য বা এরকম যে কোনো কিছুর জন্য আপনি করতে পারবেন না। তাহলে আপনার যেটা করা উচিত সেটা হচ্ছে হলো যে আপনাকে আপনার হাতের লেখা ভালো করতে হবে, আপনার হাতের লেখা ভালো করতে হবে, এবং আপনি যখন অ্যান্সারগুলো করবেন সেই অ্যান্সারগুলো আপনাকে পড়ে বোঝার সেই ক্ষমতাটা অর্জন করতে হবে। এখন এই ক্ষমতাটা আপনি কিভাবে অর্জন করবেন? আপনাকে তাহলে কি করতে হবে? আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে। এখন প্র্যাকটিস করার জন্য আপনাকে কি করতে হবে? প্র্যাকটিস করার জন্য প্রথম যে উপায়টা হচ্ছে হলো আপনাকে প্রচুর ইংলিশ টিভি সিরিজ, মুভিজ এগুলো আপনাকে দেখতে হবে। আপনি যত দেখবেন তত আপনার লিসেনিংটা আপনার বেটার হবে, যত আপনি শুনবেন আপনার ততই আপনি বুঝতে পারবেন যে তারা কি বলতে চাচ্ছে, ঠিক আছে? এবং তাদের ওয়ে অফ প্যাটার্ন মানে তাদের যে মানে কথা বলার যে ভঙ্গি সেটা আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? যত আপনি শুনবেন, যত আপনি ভিডিওস আপনি দেখবেন ইংলিশে, ঠিক আছে, ততই কিন্তু আপনার একটা ডেভেলপমেন্ট হবে এবং আপনি তখন সেটা গিয়ে ইমপ্লিমেন্ট করতে পারবেন, ঠিক আছে? আর যদি ইনকেস আপনি ফর এক্সাম্পল আপনি ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছেন, পড়ালেখা করার পরে মানে আপনার ইংলিশে পড়ালেখা হয়েছে, ইভেন আপনার দেখা গিয়েছে যে আপনি এ লেভেলস বা ও লেভেলস করেছেন, তাহলে তো আপনার ইংলিশের কোনো প্রবলেমই নাই, ঠিক আছে? বাট যারা একদম পিওর আপনার বাংলা মিডিয়াম থেকে আসছে, যারা একদম পিওর বাংলা মিডিয়াম থেকে আসছে, তারা কিভাবে স্কোরটাকে আপনার ডেভেলপ করবে? তো ডেভেলপ করার জন্য কিন্তু আপনাকে প্রচুর এই সকল ভিডিও কন্টেন্ট অথবা সিরিজ, ওয়েব সিরিজ, মুভিজ, ঠিক আছে, এগুলো আপনাকে দেখতে হবে, দিন রাত আপনাকে এগুলো দেখতে হবে। কারণ আপনি যদি কোনো কিছু দেখে বা শুনে আপনি যদি বুঝতে না পারেন তাহলে আপনি এক্সামে আপনি ধরে রাখেন আপনার ভালো হবে না, এক্সাম আপনার কখনোই ভালো হবে না, ঠিক আছে? 2-4টা ক্লাস করে আপনার এক্সাম কখনো ভালো হবে না। আর সবচেয়ে বড় কথা, আপনি কার কাছে করতে যাচ্ছেন? বাংলাদেশে ব্যাঙের ছাতার মতো আপনার যেটা হচ্ছে হলো
এই আইএলসের জন্য আপনার এরকম কোচিং সেন্টার ভুরি 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 আপনার গড়ে উঠেছে। তো এর মধ্যে আপনার কিছু কিছু আছে আপনার, যেমন আপনি যে এলাকাতে যাবেন আপনি সেখানেই আপনি পাবেন, ঠিক আছে। সব কয়টার নামের শেষে একটা অ্যাপোস্ট্রফি এস দিয়ে, আমি কারো নাম আমি স্পেসিফিকলি উল্লেখ করছি না, দিয়ে থাকে। বাট তাদের কাছে কত পার্সেন্ট আপনার এলিজিবল টিচার আছে যারা আসলে এলিজিবল আপনাকে আইএলসের প্রপার গাইডলাইনটা দেওয়ার জন্য, ঠিক আছে। যিনি আপনার সামনে, আপনি হয়তো বা মনে করছেন যে আপনি যেই সেন্টারে পাঠাচ্ছেন, ঠিক আছে, আপনার ছেলে বা মেয়েকে আপনি প্র্যাকটিস করানোর জন্য বা আইএলসের কোচিং করানোর জন্য বা ক্র্যাশ কোর্সেস এই সকল জিনিস করানোর জন্য আপনি আপনার সন্তানকে আপনি পাঠাচ্ছেন, আপনি হয়তো মনে করছেন যে সেখানে খুব এলিজিবল এবং সেখানে খুব আপনার যেটা হলো যে মানে পারফেক্ট কোনো একজন আপনি টিচার পাবেন যিনি ইংলিশ শেখাবেন। বাট ইটস নট লাইক দ্যাট, ঠিক আছে। শুধুমাত্র একটু অ্যাকসেন্ট ইউজ করে, ঠিক আছে, আই ওয়ান্ট টু নো দিস ভেরি পারফেক্টলি, হ্যাঁ, এভাবে শুধুমাত্র একটু ইংলিশ বলা আর ফ্লুয়েন্টলি ইংলিশ বলা, লাইক if you want to do good in your IELTS exam, then you have to read and study yourself. You have to practice a lot, and then what you need to do is you have to listen to every single English audios, or you have to watch movies, English series, dramas, cinemas, whatever you name it, but you just have to watch it. You have to watch it over and over and over again and again. Okay, there is no shortcut to this. If you want to learn English, you need to practice it. You have to practice of your speaking, you have to practice of your writing, your reading, your listening, because the more you practice, the more you can secure to স্কোর আ গুড মার্ক। আপনি একটা ভালো একটা মার্ক আপনি নিতে পারবেন। এখন এখানে আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো কিন্তু আমি কোনো অ্যাকসেন্টে বলতেছি না। আই ডিডন্ট ইভেন ইউজ আ সিঙ্গল অ্যাকসেন্ট, বাট আই এম জাস্ট ফ্লুয়েন্ট, আই এম জাস্ট স্পিকিং থরলি। ওকে, দ্য ফ্যাক্ট ইজ ইউ ডোন্ট ইভেন হ্যাভ টু স্পিক in accent, because think about the Indians. If you consider the Indians, they don't use accent, but their English is very fluent because they consider English as their second language. And in most of the cases, like the people from the South, they use English as one of their first languages. Why? It's because they have multiple languages, and that's why they have adopted the English. So they're very much fluent in it. They don't need to use accent or something like that, American accent or British accent, nothing. They don't need to do that. But if you go to any particular coaching center of Bangladesh where they teach IELTS, okay, first thing which you will get to see is they're using accents. They're speaking slowly, very slowly. মানে আপনি যখন প্রথমে আপনার সন্তানকে আপনি কোনো স্কুলে বা কোচিংয়ে আপনি এই IELTS আপনি শিক্ষা দিতে পাঠাবেন, তখন যেটা আপনি দেখবেন সেটা তারা খুব একটু আপনার অ্যাকসেন্ট ইউজ করার চেষ্টা করছে। দেখা যাবে যে আপনার 10 মিনিট ধরে হয়তো বা একটা লাইন বলছে, বাট এই লাইনটা আপনার 1 মিনিটও আপনার বলা যায়, ফর এক্সাম্পল, ঠিক আছে। তো এখন এখানে যে বিষয়টা যেটা ম্যাটার করে সেটা আপনি অ্যাকসেন্টে কথা বললে কি আপনার মানে স্কোর বেড়ে যাবে? ইটস নট লাইক দ্যাট। আপনার অ্যাকসেন্টে বললেই আপনার কিন্তু স্কোর বাড়বে না। আপনি গ্রামাটিক্যালি কতটুকু কারেক্ট হয়ে আপনি এই কথাটা বলছেন, ঠিক আছে, সেটার উপর বেস করবে আপনার মার্কিংস, আপনার স্কোর সেটার উপর ডিপেন্ড করবে। নট ইট উইল বেস on your accent, British accent or American accent or whatever accent you just name it, doesn't really matter. The fact is you just have to speak fluently. Once you can speak fluently, then okay, you can get a good score. You can expect to get a good score. But if you don't even have the fluency, then how can you get a good score? So এইরকম যদি আপনার ফ্লুয়েন্সি আনতে হয় তাহলে আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনি একটা জিনিস দেখেন, ব্রিটিশ কাউন্সিলের আপনি যদি ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করেন, ঠিক আছে, ব্রিটিশ কাউন্সিলের কিন্তু আপনার অনেক প্র্যাকটিস ম্যাটেরিয়ালস পাবেন, ঠিক আছে। সেই প্র্যাকটিস ম্যাটেরিয়ালসগুলো কিন্তু আপনার লিসেনিং, রিডিং, স্পিকিং, রাইটিং সব কটাকে কভার করে, ঠিক আছে। আর এটা কিন্তু এরকম না যে বাংলাদেশের ওই মডেল টেস্টের মতো, বা এরকম না যে আপনার পূর্ববর্তী বছরের
প্রশ্ন আপনার এই বছরে রিপিট হচ্ছে, সো আমি পূর্ববর্তী বছরের প্রশ্ন আমাকে প্র্যাকটিস করতে হবে, তার পূর্ববর্তী বছরের প্রশ্ন আমাকে প্র্যাকটিস করতে হবে। ইটস নট লাইক দ্যাট, ঠিক আছে? হ্যাঁ, এটা একটা ইন্টারন্যাশনাল এক্সাম এবং এখানে আপনার প্রিভিয়াস কোনো প্রশ্ন যে আপনার রিপিট হবে নট নেসেসারিলি ইম্পর্টেন্ট, এটা হয়ও না, ঠিক আছে? সো আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে হলো আপনি ব্রিটিশ কাউন্সিলের অথবা বাংলাদেশে যেহেতু আরেকটা মাধ্যম আছে, এটা সম্ভবত আপনার আইডিপি, ঠিক আছে? আইডিপির আপনি এই দুইটার যে কোনো একটাতে আপনি রেজিস্ট্রেশন করে সেখান থেকে ওদের কোর্স ম্যাটেরিয়ালসগুলো আপনি ডাউনলোড করেন। কোর্স ম্যাটেরিয়ালসগুলো ডাউনলোড করে আপনি প্র্যাকটিস করেন, ঠিক আছে? আপনি যদি এই কোর্স ম্যাটেরিয়ালসগুলো আপনি প্র্যাকটিস করেন এবং আপনি ওদের কিছু সিমুলেশন, যেটা হচ্ছিল মডেল টেস্টের মতো আপনার এক্সাম ওয়ার্ক আছে, ঠিক আছে? তো এগুলো আপনি ডাউনলোড করে নিতে পারেন বা আপনি গুগলে সার্চ করলেও আপনি বিভিন্ন জায়গা থেকে আপনি এটা ডাউনলোড করতে পারবেন। তো আপনি এগুলো ডাউনলোড করার ফলে আপনি যে প্র্যাকটিসগুলো করছেন, এই যে প্র্যাকটিসটা আপনি যে যদি আপনি বেশি না, আপনি 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আপনি যদি এটা চলমান রাখেন, আপনার যেই যেটা হচ্ছে হলো লেভেল অফ নলেজটা হবে সেটা আপনি এই সকল ক্র্যাশ কোর্সে বা এই সকল অমুক অ্যাপস্ট্রফি এস সেন্টারে গিয়ে আপনি কতটুকু গ্যাদার করতে পারবেন, আই ডাউট অন ইট। ওকে, সো এরা আপনার কাছ থেকে শুধুমাত্র টাকার পর টাকা নিতেই থাকবে। ডেভেলপমেন্ট আর ওভাবে হবে না, ঠিক আছে? আপনার যদি ডেভেলপমেন্ট করতে হয় তাহলে এটা আপনার নিজেকেই করতে হবে। তো এই ডেভেলপমেন্ট নিজেকে করার জন্য যেটা করতে হবে হচ্ছে হলো প্রচুর প্র্যাকটিস করতে হবে। আর আরেকটা জিনিস বলি, এই সকল অ্যাপস্ট্রফি এস সেন্টারগুলোতে যদি আপনি মডেল টেস্ট দিতে চান, ঠিক আছে? মডেল টেস্ট যদি দিতে চান তাহলে আপনার যেটা হচ্ছে প্রথমে একটা পার্সনের যেটা হচ্ছে হলো মোটিভেশন লেভেলটাকে ওরা অনেকটাই আপনার ডিগ্রেড করে ফেলে বা আপনার হচ্ছে হলো ডিমোরালাইজ করার চেষ্টা করে। লাইক হচ্ছে হলো আপনি মডেল টেস্ট দিবেন, আপনাকে রেজাল্ট দিবে হচ্ছে হলো 4.5, আপনি মডেল টেস্ট দিবেন, আপনাকে রেজাল্ট দিবে 5.5। তো একটা মানুষ যে আপনার চেষ্টা করলে একটু পেতে পারে, ঠিক আছে, ওরা ইচ্ছা করে আপনার হচ্ছে হলো মার্কিংটাকে আরও কমাবে যাতে আপনি আরও বেশি আপনি ওদের কাছ থেকে মডেল টেস্টের এই এক্সামগুলো কিনে নেন, ঠিক আছে? এটার কারণটা কি? এটার কারণ হচ্ছিল এটা একটা বেচা কেনার বিজনেস, ঠিক আছে? তারা আপনার কাছে যত বিক্রি করতে পারবে দেখিয়ে যে আচ্ছা আপনার ছেলে তো বা আপনার মেয়ে তো আসলে পরীক্ষায় ভালো করছে না, মডেল টেস্টে তার ভালো রেজাল্ট উঠছে না, সে তো মনে হয় এবার আইএলস যদি দিয়ে দেয় তাহলে সে হয়তো বা আপনার 4.5 পাবে বা 5 পাবে, ঠিক আছে? তো বেটার হচ্ছে হলো আরও 10টা মডেল টেস্ট, আরও 10 সেটস অফ মডেল টেস্ট তাকে দেওয়ানো। তো এভাবে করে তারা তাদের একটা বাণিজ্য তারা চালিয়ে যাচ্ছে, ঠিক আছে? বাট আইএলসের যারা অরিজিনাল মডারেটর আছে, ঠিক আছে, যারা আপনার এক্সামিনার, যারা আপনার এই প্রশ্নগুলো দেখবে, তারা কিন্তু এত বাজেভাবে মার্কিং করে না, কারণ তারা নিজেরাও জানে যে দিস গায় হু ইজ অ্যাপিয়ারিং ইনটু দিস এক্সাম ইজ নট ফ্রম আ নেটিভ ইংলিশ স্পিকিং কান্ট্রি। অর্থাৎ এই যে লোকটা পরীক্ষা দিচ্ছে সে একটা নেটিভ ইংলিশ স্পিকার না, কিন্তু সে পরীক্ষা দিচ্ছে, তো তার জন্য যেই এক্সামিনেশনের যেই প্রক্রিয়া, ঠিক আছে, এবং তার যে মার্কিংয়ের যে প্রক্রিয়া সেটা তারা খুব ভালো করে জানে। তারা আপনাকে অ্যাজ আ নেটিভ ইংলিশ স্পিকারের মতো করে তারা আপনাকে জাজ করবে না বা তারা আপনাকে মার্কিং করবে না। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, আপনি এই সকল অ্যাপস্ট্রফি এস সেন্টারগুলোতে আপনি যখন মডেল টেস্ট দিবেন আর আপনি 4.5 পাচ্ছেন বা আপনি 5 পাচ্ছেন, আপনি ঠিক যখন আপনি অরিজিনাল আইএলসের আপনি এক্সাম অ্যাপিয়ার করবেন, আপনি দেখবেন আপনার রেজাল্ট এসে যাবে 6.5। কেন? ডিফারেন্সটা কি? আপনি তো ওখানে রেজাল্ট খারাপ করছেন। আপনি যদি ওখানে খারাপ করে থাকেন তাহলে আপনি এখানে রেজাল্ট আপনি ভালো পেলেন কিভাবে? কারণ তারা জানে ইউ আর নট ফ্রম এ নেটিভ ইংলিশ স্পিকিং কান্ট্রি। সো সিন্স ইউ আর নট ফ্রম এ নেটিভ ইংলিশ স্পিকিং কান্ট্রি, হোয়াট দে নিড টু ডু ইজ দে হ্যাভ সার্টেন ক্রাইটেরিয়া, সার্টেন প্যারামিটার্স, যেটার উপর বেস করে, ঠিক আছে, তারা আপনাকে মার্কিংটা করবে। আপনার যদি একটু থেকে আরেকটু ভালো হয় তাহলে তারা আপনাকে ভালো মার্কিংটা দিবে, এটা খুবই ন্যাচারাল, ঠিক আছে? বাট বাণিজ্য বিজনেস চালানোর জন্য এই যে অ্যাপস্ট্রফি এস সেন্টারগুলো আছে, যারা ক্র্যাশ কোর্স অ্যান্ড হচ্ছিল মডেল টেস্ট বিক্রি করে থাকে, তারা আপনার কাছ থেকে বিক্রি করতেই থাকবে এবং আপনার কাছ থেকে টাকা নিতেই থাকবে, ঠিক আছে? রাদার দেন আপনারা এইটা করার থেকে যেটা করেন হচ্ছে হলো যে আপনারা ব্রিটিশ কাউন্সিলের, ঠিক আছে, আপনারা ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করেন। রেজিস্ট্রেশন করার পরে তাদের যে ম্যাটেরিয়ালস অ্যান্ড কোর্স ওয়ার্কসগুলো আছে সেগুলো আপনি ফ্রিতে ডাউনলোড করে ফেলতে পারবেন, করে আপনি প্র্যাকটিস করেন, ঠিক আছে? গুগলে আপনি সিমিলার কাইন্ড অফ ম্যাটেরিয়ালস আপনি সার্চ করেন, আপনি আরও পাবেন এবং সেগুলো আপনি ডাউনলোড করে আপনি প্র্যাকটিস করতে থাকেন, ঠিক আছে? প্র্যাকটিস করতে থাকেন এবং নিজে পরীক্ষা দেওয়ার চেষ্টা করেন, অ্যান্সার সহ থাকে, ঠিক আছে? এখন আপনি হয়তো বা
একটা জিনিসের আপনি যেটা হচ্ছিল মার্কিংটা আপনি নিজে বুঝতে পারবেন না, সেটা হচ্ছিল আপনার যেটা হচ্ছিল রাইটিংয়ে যেহেতু হচ্ছে হলো একটা জিনিসকে ডিসক্রাইব করতে হচ্ছে অথবা একটা এসেকে এলাবোরেট করতে হচ্ছে, ঠিক আছে। তো এই জিনিসটা হয়তো বা আপনার দ্বারা পসিবল হবে না আইডেন্টিফাই করা যে আমি আসলে কত ভালো করছি, ঠিক আছে। বাট আপনার কিছু টুলসও আছে, আপনি গুগলে সার্চ করলে আপনি আইএলসের রাইটিং স্কিল বা রিডিং স্কিল যেটা হচ্ছে হলো আপনার এইটার যে ইয়েগুলো করে আপনার পরীক্ষা দেওয়ার যে সিমুলেশন, ঠিক আছে, হ্যাঁ, সেটা চেক করার জন্য কিন্তু বিভিন্ন পোর্টাল আছে। এই পোর্টালগুলোতেও কিন্তু আপনি যদি পরীক্ষা দেন এবং আপনি একের পর এক আপনি পরীক্ষা দিতে থাকেন, ঠিক আছে, তাহলে আপনি কিন্তু নিজে আপনার এই রাইটিং স্কিল বা এটারও যে মার্কিংটা কীরকম হতে পারে বা রেজাল্ট বা স্কোরটা কীরকম হতে পারে আপনি এটা জানতে পারবেন, ঠিক আছে। সো এটার জন্য আপনি ওই অ্যাপোস্ট্রফি এস মার্কা যেটা হচ্ছে হলো কোচিং সেন্টারগুলোতে দৌড়ানোর কোনো দরকার নাই, কারণ এখানে আপনার দৌড়িয়ে যেটা হয় অনেক ছেলেমেয়ের অনেক অনেক টাকা খরচ হয়, ঠিক আছে। আইএলস একবার না দুইবার দিতে হয়, দুইবারের জায়গায় 3বার দিতে হয়, ঠিক আছে। তো একবার দিতে গেলেই তো মোরলেস মনে হয় 20,000-এর মতো না 15,000-এর মতো আপনার কস্ট পড়ে, ঠিক আছে। তো বারবার আপনি দিতে থাকবেন। সো বারবার আপনি ওইসব জায়গাতে টাকা না ঢেলে আপনি যেটা করেন হচ্ছে হলো আপনি ম্যাটেরিয়ালসগুলো ডাউনলোড করেন। আর যদি আপনি ভালো কোনো যদি আপনার কাছে এই অ্যাপোস্ট্রফি এস মার্কা কোচিং সেন্টার না, ভালো কোনো যদি আপনার কাছে সেন্টার থাকে, যেমন আপনি অরিজিনাল ব্রিটিশ কাউন্সিলে আপনি কোর্স করতে পারেন, অরিজিনাল ব্রিটিশ কাউন্সিলে, সেখানে আপনি কি হবে ব্রিটিশ কাউন্সিল থেকে আপনার অ্যালোকেটেড টিচার থাকবে, প্রফেশনালস থাকবে, ঠিক আছে। আপনার এমন না যে এই অ্যাপোস্ট্রফি এস মার্কা যেটা আপনার কোচিং সেন্টারগুলো আছে ইউনিভার্সিটির ছেলে মেয়েগুলোকে ডেকে নিয়ে হচ্ছে হলো আইএলসের শিক্ষক বানিয়ে দিচ্ছে, ইটস নট লাইক দ্যাট, ঠিক আছে। সো আপনি এটা করতে পারেন যে একদম অথেন্টিক যেটা আপনার ব্রিটিশ কাউন্সিল সেখানকার আপনি ল্যাঙ্গুয়েজ কোর্স বা এগুলোতে আপনি ভর্তি হতে পারেন শেখার জন্য, ঠিক আছে। এই অ্যাপোস্ট্রফি এস মার্কা কোচিং সেন্টারে এই ব্যাঙের ছাতার মতো যে কোচিং সেন্টারগুলো গড়ে উঠেছে সেগুলোতে না গিয়ে, আর আমি সাজেস্ট করব পার্সোনালি যে কম্পিউটার বেসড টেস্টটা দেওয়ার জন্য। কম্পিউটার বেসড টেস্টটা দিলে হচ্ছে হলো আপনার যিনি আপনার রিডার, যিনি আপনার এক্সামিনার, সে কিন্তু আপনার খুব ইজিলি আপনার লেখাটা সে বুঝতে পারবে যে আপনি কি লিখতে চাচ্ছেন, ঠিক আছে। আপনাকে তো হচ্ছে হলো স্যালুটেশন, তারপর বডি অ্যান্ড কনক্লুশন, এই 3টা জিনিসকেই তো মিলায় আপনাকে লিখতে হবে। সো এই যে 3টা জিনিস যে আপনি মিলিয়ে আপনি একটা এসেকে আপনি রূপান্তরিত করছেন, ঠিক আছে। তো সেটা সবচেয়ে ভালো হচ্ছে হলো কম্পিউটার বেস সিস্টেমে দেখা। রিজনটা হচ্ছে হলো আপনার এতে করে যেটা হচ্ছে হলো যে হাতের লেখার কোনো প্রবলেম থাকে না, কারণ আপনার অনেকের হাতের লেখা বোঝা যায় না, ঠিক আছে। না বোঝা গেলে তাহলে যিনি এক্সামিনার তিনি আপনার কি বুঝে আপনাকে মার্কিংটা করবে, ঠিক আছে। সো এই সকল জিনিসগুলো হচ্ছে হলো ডিপেন্ড করে। তো আইএলস যদি আপনার একাডেমিক যেটা আমি জেনারেল আইএলস যেটা আছে সেটা আমি আরেকটা বা অন্য কোনো একটা ভিডিওতে আমি সেটা নিয়ে আলোচনা করব, বাট যেহেতু মাস্টার্স প্রত্যাশীদের জন্য বিদেশে আপনার আইএলসটা আপনার লাগবে একাডেমিক ভার্সনটা, ঠিক আছে। সো একাডেমিকে আপনি যদি নিজেকে ডেভেলপ করতে চান তাহলে আপনাকে প্রচুর আপনার অডিও বুক আছে, আপনার যেটা হচ্ছে হলো মুভিজ আছে, সিরিজ আছে, সিনেমাস আছে, এগুলো সব আপনার শুনতে হবে, দেখতে হবে, সব সময় আপনাকে প্র্যাকটিস করতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাকে কথা বলে প্র্যাকটিস করতে হবে। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ইভেন স্টার্ট স্পিকিং ইন ফ্রন্ট অফ দ্য মিরর। ইফ ইউ স্পিক in front of the mirror, then it will be even beneficial for you, because the fact is whenever you will go in front of an examiner and you will have to speak in front of him or her, at that time you cannot just take a pause or something. Yes, you can take a pause, but the pause has to be legitimate, like you are speaking. It's not like আপনি আপনার এক্সামিনারের সামনে কথা বলতে বলতে আপনি চুপ করে থেমে গেলেন, এবার আর আপনার মাথায় আর কোনো কিছু আসতেছে না, ঠিক আছে। আরেকটা জিনিস আপনাকে স্পিকিংয়ের ক্ষেত্রে সবচেয়ে একটা ভালো একটা উপদেশ দিয়ে দিই, সেটা হচ্ছে হলো যে স্পিকিংয়ের সময় যখন আপনাকে কোনো প্রশ্ন করা হবে, যে ফর এক্সাম্পল আপনি এখন বর্তমানে বাংলাদেশের পলিটিক্স নিয়ে আপনি কথা বলেন, অথবা ফর এক্সাম্পল আপনি এখন বর্তমানে বাংলাদেশে যে এই যে প্রচুর পরিমাণে ছাত্ররা আপনার বিদেশমুখী হচ্ছে, এই যে একটা ব্রেন ড্রেন বলে এটাকে, ঠিক আছে, যে প্রচুর পরিমাণে আপনার একটা শিক্ষিত সমাজ আপনার এখন এই লাস্ট 5-10 বছর ধরে, ঠিক আছে, এই যে বিদেশে যাওয়ার যে প্রবণতাটা বেড়ে চলেছে বা বেড়েই যাচ্ছে এবং তারা আর দেশে ব্যাক করছে না,
এটাকে আপনি কিভাবে দেখেন? এখন এটাকে আপনি কিভাবে দেখেন, আপনি যদি বলে দেন yes I don't think it's a good idea to go abroad and don't come back to my home country, আপনি যদি এভাবে বলে যদি শুধুমাত্র আপনি এটাকে যদি শেষ করে দেন, then it's over, আপনি খুব একটা বেশি মার্ক যে পাবেন don't even expect that, because আপনাকে 14-15 মিনিটের একটা সময় থাকে, আপনাকে কথাটা টানতে হবে, ঠিক আছে? সো আপনাকে কথাটা টানার জন্য আপনাকে একটা ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করতে হবে, তারপরে এটাকে একটা বডি পার্টে নিয়ে আসতে হবে, মানে যেখানে আপনি আরও এলাবোরেটিভ আপনি ডেসক্রিপশন আপনি দিবেন, তারপরে এটা একটা কনক্লুশনে আনতে হবে, যেন কথাটা স্টার্ট থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত শুনতেও সুমধুর লাগে, ঠিক আছে? সো এইভাবে যত আপনি প্র্যাকটিস করতে থাকবেন, যত আপনি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আপনি নিজে নিজে কথা বলে আপনি প্র্যাকটিস করতে থাকবেন, দেখবেন গিয়ে আপনার এক্সামিনার আপনাকে ওই কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আপনাকে কোনো একটা কোয়েশ্চেন করেছে, যে আপনাকে হয়তো বা বলতে পারে টেল আস সামথিং অ্যাবাউট why would you like to go abroad and why don't you like to come back to your home country, or for example এটাও হতে পারে যে how will you be a part of the development of your country if you go abroad and then you come back, and what inputs you would like to put there, and what kind of things you would like to bring from, for example UK or wherever you are seeking your overseas studies, ঠিক আছে? তো এরকম টাইপের আপনার প্রশ্ন করতে পারে। তো এটার কিন্তু ইলাবোরেশন আপনার, এটা চাইলে আপনি 2 লাইনে শেষ করে দিতে পারেন, এটা চাইলে আপনি 50 লাইন বানাইতে পারেন, ঠিক আছে? আপনাকে টার্গেট রাখতে হবে 50 লাইন বানাইতে হবে। কেন? মানে আপনার স্পিকিং অ্যাবিলিটি আছে, আপনি বলতে পারেন, সেটা আপনাকে বুঝাইতে হবে, সেটার উপরে আপনাকে মার্কিংটা তুলে আনতে হবে, ঠিক আছে? সো তাহলে আইএলস নিয়ে যারা প্রিপারেশন নিচ্ছেন বা আইএলস নিয়ে যারা হলো চিন্তা ভাবনা করছেন, তারা আমার ভিডিওটা দেখে থাকলে আপনারা যেই অ্যাপোস্ট্রফি এসে আপনারা ভর্তি হয়েছেন, ঠিক আছে, সেটাতে ভর্তি হয়ে থাকলে থাকেন, নো প্রবলেম এট অল, বাট দ্য ফ্যাক্ট ইজ অবশ্যই ট্রাই করেন যে ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইট থেকে অথবা আইডিপির ওয়েবসাইট থেকে যে কোর্স ম্যাটেরিয়ালসগুলো আছে সেই ম্যাটেরিয়ালসগুলো ডাউনলোড করে সেগুলো পরীক্ষা দেওয়া, বা গুগলে আপনার বিভিন্ন ওয়েবসাইট পাবেন যেখানে আপনি এই সিমুলেশন এক্সামগুলো আপনি দিতে পারবেন, সেগুলো দিয়ে আপনি প্র্যাকটিস করতে থাকেন, ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। যদি ভালো লেগে থাকে তাহলে ফলো করবেন, অ্যান্ড অফকোর্স আরও নতুন কী ধরনের ভিডিওস দেখতে চান অফকোর্স কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।